কোরিলেশন শব্দটার বাংলা অর্থ হচ্ছে সংশ্লেষণ। এটাকে আমরা সংশ্লেষণ বলি, আবার কোনো কোনো বইতে পাওয়া যায় এটা সংশ্লেষ বলা হয়, কোনো কোনো বইতে সহবেদাঙ্ক সহ সহ সংশ্লেষও বলে, মানে নানান বিভিন্ন নাম দিয়ে বলা হয় আর কি। তো সংশ্লেষ বলি আর সংশ্লেষণ বলি, এটার চাইতে বরং ইংরেজিটা বোঝাটাই সহজ। আমরা যদি কোরিলেশনের কোর কথাটা বাদ দিয়ে দেই, বাদ দিয়ে দিই, তাহলে থাকে হচ্ছে রিলেশন। রিলেশন শব্দটার অর্থ হচ্ছে সম্পর্ক। তাহলে কো শব্দের অর্থ হচ্ছে সহ, তাহলে কোরিলেশন কথাটার অর্থ দাঁড়ালো সহ সম্পর্ক। সম্পর্ক সাধারণত ওয়ান টু ওয়ান বোঝায়, যে একজন ব্যক্তির সাথে আর একজন ব্যক্তির সম্পর্ক। তারপরে হচ্ছে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুর সম্পর্ক, এটা হলো রিলেশন। কিন্তু কোরিলেশন হচ্ছে যদি একই বৈশিষ্ট্য সম্পন্ন বা একই উৎস থেকে প্রাপ্ত দুটি বৈশিষ্ট্যকে মেজার করা যায়, তাহলে সেই দুটি বৈশিষ্ট্যের মধ্যে যদি কোনো রিলেশন থাকে, তাহলে সেই রিলেশনকে আমরা বলি হচ্ছে কোরিলেশন। যেমন একজন ব্যক্তির ওজনের সাথে উচ্চতার কেমন সম্পর্ক আছে সেটা আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি না, কিন্তু যদি এক দল ব্যক্তির ওজনের সাথে তাদের উচ্চতার কোনো সম্পর্ক আছে কিনা দেখতে চাই, বা বয়সের সাথে উচ্চতার কোনো সম্পর্ক, ওজনের কোনো সম্পর্ক আছে কিনা, বয়সের সাথে ব্লাড প্রেশারের কোনো সম্পর্ক আছে কিনা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা একটা না একটা বৈশিষ্ট্য খুঁজে পাবো আমরা। সেই বৈশিষ্ট্যটা কেমন? যে সাধারণত যাদের উচ্চতা বেশি, সাধারণত তাদের ওজন বেশি হতে পারে। আবার যদি আমি বয়সের সাথে ব্লাড প্রেশারের একটা সম্পর্ক দেখি, দেখবো যে বয়স বাড়ার সাথে সাথে ব্লাড প্রেশারও সাধারণত বেশি থাকে। তাহলে আমার এখানে একই উৎস থেকে প্রাপ্ত দুটি ক্যারেক্টারিস্টিক, তো আমি ক্যারেক্টারিস্টিককে মেজার করার জন্য যদি দুটো ভেরিয়েবল নাম দেই, একটা ভেরিয়েবল হচ্ছে আমার এক্স, ক্যারেক্টারিস্টিককে মেজার করব ভেরিয়েবল, তাহলে তাটা সেটার নাম হয়ে যাবে ভেরিয়েবল এক্স। আর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ওয়াই। অফকোর্স এক্স এবং ওয়াই একই সোর্স থেকে আসতে হবে। ফর এক্সাম্পল, এখানে যে তোমরা 30 জন আছো আজকে, এই 30 জনেরই আমি হাইটের সাথে ওয়েট নিব, ওজন এবং উচ্চতা নিব। তাহলে হাইট যদি বেশি হয় তাহলে ওজনটাও বেশি হবে। আবার তাহলে আমার সোর্স কিন্তু এই 30 জন ব্যক্তি, তাহলে অবশ্যই হাইটের সাথে ওয়েটের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা পজিটিভ হোক নেগেটিভ হোক, যেমনই হোক না কেন, অবশ্যই সম্পর্ক আছে। তাহলে এখানে কিন্তু একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির সম্পর্ক বোঝা, একজন ব্যক্তির ওজন এবং উচ্চতার মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে না। একদল ব্যক্তির ওজনের সাথে একদল ওই দল ব্যক্তিরই, ওই দলটারই উচ্চতার সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে এই ধরনের রিলেশনকে বলা হয় হচ্ছে কোরিলেশন। তো এই কোরিলেশন, তাহলে আমরা মূল কথা বুঝলাম যে দুটি বৈশিষ্ট্যের মধ্যে, একই উৎস থেকে বা একই অনুসন্ধান ক্ষেত্র থেকে প্রাপ্ত দুটি চলকের মধ্যে পরস্পর যে সম্পর্ক, অর্থাৎ একটির পরিবর্তনের ফলে আরেকটির যদি পরিবর্তন ঘটে, তাহলে আমরা বুঝবো যে এখানে একটা সম্পর্ক আছে। তাহলে এই সম্পর্ককে আমরা বলবো হচ্ছে কোরিলেশন। তো ম্যাথমেটিক্যালি সম্পর্ক আমরা তখনই বলবো, এটা আসলে ওই যে মামা চাচার সম্পর্ক না। ম্যাথমেটিক্যালি মামা চাচার সম্পর্কও কিন্তু আসলে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো যে এখানে আমাদের একজন স্টুডেন্ট আছে সালমান, তো সালমানের সাথে মনে করো মিরাজের একটা সম্পর্ক আছে, দে আর গুড ফ্রেন্ড, আই থিঙ্ক, উই জাস্ট কনসিডার। তাহলে কোনো কারণে যদি মিরাজ একটা বিপদে পড়ে, তাহলে সালমানের হয়তো মনে কষ্ট লাগবে। তার মানে একটি সালমানকে দিয়ে যদি আমি একটা ভেরিয়েবল বুঝাই, মিরাজকে দিয়ে আরেকটা ভেরিয়েবল বুঝাই, তাহলে একটা ভেরিয়েবলের কোনো অসুবিধার কারণে যদি আরেকটা ভেরিয়েবলের মধ্যেও কিছু অসুবিধা, দ্যাট ইজ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, তাহলে আমরা বুঝবো হচ্ছে সেখানে রিলেশন আছে। সেই রিলেশনটা যদি একটা উপাত্ত না হয়ে একই বৈশিষ্ট্য সম্পন্ন অনেকগুলো উপাত্ত, একদল উপাত্ত এবং সমসংখ্যক আরেক দল উপাত্ত, উভয় দলই একই সোর্স থেকে আসতে হবে, তাহলে সেটাই হবে কোরিলেশন। তাহলে কোরিলেশন
মাপার কোরিলেশনকে যখন আমরা গাণিতিক ভাবে মেজার করব তখন সেটার নাম হবে কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশনকে যদি আমরা গাণিতিক ভাবে মেজার করি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল মেজার অফ কোরিলেশন অথবা ম্যাথমেটিক্যাল মেজার অফ দ্য রিলেশন বিটুইন টু ভেরিয়েবল ইজ কল্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট। এই কোরিলেশন কোএফিসিয়েন্টটাই আমাদের মূল। কোরিলেশনটা হচ্ছে একটা কনসেপ্ট, আর কোরিলেশন কোএফিসিয়েন্টটা হচ্ছে মেজারমেন্ট। এটাকে বলা হয় সংশ্লেষাঙ্ক। কোএফিসিয়েন্ট মানে সহসংশ্লেষাঙ্ক বলতে পারি বা সংশ্লেষাঙ্ক বলতে পারি। সহসংশ্লেষ বা সংশ্লেষাঙ্ক যেভাবে আমরা বলি না কেন। তোমাদের ফিজিক্সেও কি কি সব অঙ্ক টঙ্ক আছে, তাই না? কি কি জানো এরকম কিছু শব্দ আছে না? আমি ভুলে গেছি, ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, আমার 9 10-এ, আর মনে নাই তো। তারপরে ফিজিক্স তো কোনোদিন পড়িনি। বল দেখি দুই একটা। তাপাঙ্ক নাকি কি কি জানো আছে না? ভেদাঙ্ক। না, ভেদাঙ্ক তো পরিসংখ্যান, তোমার ফিজিক্সেও তো আছে। পরিবাহিতাঙ্ক আছে স্যার, হ্যাঁ, পাপ পরিবাহিতাঙ্ক আছে, হ্যাঁ, হ্যাঁ, তারপর সহগ আছে, তাপাঙ্ক একটা শব্দ আছে। তারপরে আপেক্ষিক কি কি জানো আছে, কতগুলো পরিমাপ তোমাদের ফিজিক্স। গুণাঙ্ক, যাই হোক, এরকম ফিজিক্স গলনাঙ্ক, গলনাঙ্ক, হ্যাঁ গলনাঙ্ক, হ্যাঁ স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এরকম তাপাঙ্ক, এরকম আরো কিছু আছে। যাই হোক, কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে এই কোরিলেশনের ম্যাথমেটিক্যাল মেজার। সেটা মেজার কিভাবে করব আর উপাত্তটা কিভাবে থাকে। ধরো এক্স এবং ওয়াই যদি দুটি ভেরিয়েবল হয় তাহলে তাদের উপাত্তগুলো থাকে এরকম জোড়ায় জোড়ায়, যে লেট জোড়ায় জোড়ায় থাকে, মানে একই ব্যক্তির দুইটা মান একসাথে থাকবে, পাশাপাশি বসবে। x1 y1 কমা x2 y2 কমা ডট 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 xn কমা yn। তার মানে এখানে n জোড়া মান আছে। ধরো আমি যদি এখানে 30 জনের ওজন এবং উচ্চতা নেই, তাহলে 30 জনের প্রত্যেকেরই প্রথম ব্যক্তির ওজন হলো x1, উচ্চতা হচ্ছে y1, দ্বিতীয় ব্যক্তির ওজন হচ্ছে x2, উচ্চতা হচ্ছে y2, তৃতীয় ব্যক্তির ওজন x3, উচ্চতা y3, এভাবে সর্বশেষ ব্যক্তির ওজন xn, উচ্চতা হচ্ছে y। এরকম আমরা লিখতে পারি। এখন এইগুলো তার মানে কোরিলেশনে যে ডাটাগুলো থাকে এগুলো অবশ্যই জোড়ায় জোড়ায় থাকবে। এখানে কত জোড়া মান আছে? n জোড়া মান আছে। তাহলে আমরা বললাম যে let x1 x2 be n pairs of observation drawn মানে নেওয়া হইলো, drawn from লিখতেছো তোমরা, drawn from a bivariate মানে হচ্ছে দ্বিচলক, bivariate ডিস্ট্রিবিউশনের বাংলা অর্থ বিন্যাসও হয়, নিবেশনও হয়। আমি bivariate distribution then স্যার বাইভেরিয়েট অর্থটা স্যার দ্বিচলক, বাই মানে দ্বিচলক বলতে কি x y দুইটাকে বোঝাইছে না স্যার? from a bivariate distribution then correlation coefficient can be defined as correlation coefficient কে আমরা r দিয়ে সূচিত করি, r ছোট হাতের r। এটা সূত্রটা হচ্ছে summation of x minus x bar
y মাইনাস y বার ডিভাইডেড বাই রুট ওভার স্যার হ্যাঁ স্যার মাঝখান দিয়ে কি বলছেন আমি কিচ্ছু শুনি না, আমার নেট চলে গেছিল। স্যার একটু আবার বলবেন? নতুন কিছুই বলে তুমি এটাকে তুলো, আমি যা দেখতেছি ওটাকে তুলো, তারপরে বলে দিতেছি। আচ্ছা আগে স্যার। তুলে ফেলো। হ্যাঁ, y মাইনাস y বার হোল স্কয়ার, এইটাই হলো কোরিলেশন কোএফিসিয়েন্টের সূত্র। এই যে প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি জাস্ট যা লিখেছি তা এখানে আছে, স্ক্রিনে আছে। জি স্যার। আচ্ছা, তো এই সূত্রটাকেই আমরা আরেকটু মডিফাই করে, তো আমরা এখানে x না লিখে চাইলে আমরা xi দিয়েও লিখতে পারি। এটাকে মডিফাই করে আমরা এইভাবে লিখতে পারি, সামেশন অফ x ইনটু সামেশন অফ summation of xy minus summation of x summation of y divided by n divided by root over summation of এটা সেকেন্ড ব্র্যাকেট summation of x square minus summation of x whole square by n সেকেন্ড ব্র্যাকেট শেষ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, সামেশন অফ y স্কয়ার মাইনাস সামেশন অফ y হোল স্কয়ার বাই n। এইটাই হলো আমার উপরের সূত্রটারই মডিফাই করে সরল করে নিচেরটা, দেখতে যদি উপরেরটা সুন্দর দেখা যায়, কিন্তু অঙ্ক করার সময় নিচেরটা ব্যবহার করলে আমাদের সুবিধা হয় বেশি। এখন এই আর এর মান দেখেই আমরা বুঝে ফেলতে পারি যে এক্স এবং ওয়াই যে দুইটা চলক আছে, এই চলক দুইটার মধ্যে সম্পর্কটা কেমন। আমরা একটু ধারণা দিয়ে দিই। পরীক্ষায় কিন্তু এইসব সূত্র বা কোরিলেশন কোএফিসিয়েন্ট কাকে বলে এগুলো আসবে না, কিন্তু আমি টেস্ট করতে গেলে আমি আসলে কি টেস্ট করব সেটা যদি না বুঝি, এবং বেশিরভাগ গবেষণার কাজে কোরিলেশন বের করতে হয়, এবং কোরিলেশন বের করলে সেই কোরিলেশনটা সিগনিফিক্যান্ট কিনা তা বোঝার জন্য তোমাকে অবশ্যই টেস্ট করতে হবে। কারণ দেখবে যে তোমার অনেক সিনিয়র ভাই, সিনিয়র আপু বা আঙ্কেল আন্টি অনেকেই হায়ার এডুকেশনে আছে, এমফিল পিএইচডি করতেছে, বা অ্যাটমিক এনার্জিতে ফিজিক্সের লোক অ্যাটমিক এনার্জিতে চাকরি করতেছে, তাকে প্রায়ই রিসার্চের কাজে এই সূত্রের ব্যবহার করতে হয় এবং এই কোরিলেশন টেস্ট করতে হয়। তাই তোমার যদি জানা থাকে তাহলে তোমার তখন তাদের সাথে কাজ করতে, ইন্টার্নি করতে বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে অনেক সুবিধা হবে। যদিও আমরা কলেজ লেভেলে আমাদের ফিজিক্সের ছাত্রদেরকে আমরা ওই স্বপ্নটাও দেখাই না, এটা আমাদেরও ঘাটতি আছে। ফিজিক্সের স্টুডেন্টদের অ্যাটমিক এনার্জিতে স্পেসিফিক ভাবে ওখানে শুধু ফিজিক্স থেকেই প্রচুর ছেলেপেলে নিয়োগ হয়। ইভেন চূড়ান্ত নিয়োগের অনেকে ইন্টার্নি হিসেবে, অর্থের বিনিময়ে ইন্টার্নি হিসেবে অনেকদিন কাজ করে, সায়েন্টিস্টদের আন্ডারেই কাজ করে অনেকদিন। যদিও আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সুযোগ পাই না আসলে সেখানে প্লেসমেন্ট করাইতে, এটা নিতান্তই আমাদের দায়। আচ্ছা, তাহলে আমরা এই আর এর মান এখান থেকে আমরা যদি এক্স এবং ওয়াই এর মান জানি, আসলে এখানে এক্স লিখতে পারি বা এক্স লেখা আর হচ্ছে এক্স আই লেখা একই কথা। হ্যাঁ, এগুলো একই জিনিস। আমরা এইটার মানে হচ্ছে এক্স থেকে, এক্স হচ্ছে চলকের প্রত্যেকটা মান, এক্স হচ্ছে চলকের প্রত্যেকটা মান। আমি একটু একটা ফোন ধরবো, আমি সরি, ওকে সরি, আমি একটু ইন্টারাপ্ট করলাম। আচ্ছা, তো আমরা এই এক্স থেকে, অর্থাৎ এক্স মানে চলকের প্রতিটি মান থেকে আমি গড় মান বিয়োগ করব, আবার দ্বিতীয় চলকের প্রত্যেকটি মান থেকে তার ওই চলকের গড় মান বিয়োগ করবো। যাই হোক, এই নিয়মে আমি অংশ ফর্মুলায় মানগুলো বের করার পরে আমার আর এর মান বের হয়ে যাবে। তো আর এর মান, আর এর লিমিট হতে পারে, মান সর্বোচ্চ হতে পারে 1 এবং সর্বনিম্ন হইতে পারে -1। এটুকু লিখে রাখো। কোরিলেশন কোএফিসিয়েন্ট লাইজ বিটুইন -1 টু +1, অর্থাৎ সংশ্লেষাঙ্কের মান -1 থেকে +1 এর মধ্যে অবস্থান করে। তাহলে আমি কিভাবে মান দেখে আমি কিভাবে বুঝবো যে সম্পর্কটা কেমন? আমি একটু ছবি এঁকে দেখাতে চাই।
দেখো ধরো এক্স একটা চলক আর ওয়াই একটা চলক, আমি এক্স এর মান এবং ওয়াই এর মান যেহেতু জোড়ায় জোড়ায় আছে, আমরা তো গ্রাফ পেপারে করতে পারি তাই না, মনে আছে কিনা, ক্লাস 8-এ করেছি, 9-10-এ করেছি, ইন্টারমিডিয়েট করেছি, আমরা জোড়ায় জোড়ায় মান থাকলে আমরা এগুলো গ্রাফে বসাতে পারি। মনে করো মানটা হচ্ছে এরকম। তো আরেকটা ছবি আঁকি, এখানে মানগুলা পাওয়া গেল এরকম, এটাও এক্স ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস। দুটোর মধ্যে কি কোনো পার্থক্য দেখা যাচ্ছে? পার্থক্য একটাই, প্রথম চিত্রে বিন্দুগুলো ডান দিকে ঊর্ধ্বমুখী, যত ডাইনে যায় এক্স যত ডাইনে যায় ওয়াইও তত উপরের দিকে যায়। দ্বিতীয়টাতেও, দ্বিতীয় ছবিতেও এক্স এর মান যত ডাইনে যাচ্ছে ওয়াই এর মান তত উপরের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে এক্স বাড়লে ওয়াই বাড়ে উভয় ছবির ক্ষেত্রেই। তাহলে একটি চলক যে হারে বৃদ্ধি পায়, একটি চলকের বৃদ্ধিতে যদি অপর চলকেরও বৃদ্ধি ঘটে, তাহলে আমরা বলবো যে এখানে সংশ্লেষণ আছে, এক্স এর সাথে ওয়াই এর সংশ্লেষণ আছে, মানে সম্পর্ক আছে, এবং এই সম্পর্কটাকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক সংশ্লেষণ বা পজিটিভ কোরিলেশন। বুঝতে পেরেছো? অর্থাৎ ছবি দুইটা দেখে কি কারোর মধ্যে কোন কনফিউশন আছে যে ছবি দেখে বোঝা যাচ্ছে না যে এক্স বাড়লে পরে ওয়াই ও বৃদ্ধি পাচ্ছে? কিন্তু একটু পার্থক্য আছে, কিন্তু মূল কথা হচ্ছে দুইটাই ডান দিকে ঊর্ধ্বমুখী। একটার বৃদ্ধিতে এক্স এর বৃদ্ধিতে ওয়াই বৃদ্ধি পাচ্ছে, কিংবা বলতে পারি ওয়াই বাড়লে এক্স ও বাড়ছে। কাজেই এই ধরনের সম্পর্ককে বলা হয় হচ্ছে পজিটিভ কোরিলেশন বা ধনাত্মক সংশ্লেষণ। এখন ধনাত্মক হইলেও, দুইটাই ধনাত্মক পজিটিভ, বাট তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। সেই লক্ষ্যটা কি? যে প্রথম চিত্রে হচ্ছে এক্স বৃদ্ধি পাইলে ওয়াইও বৃদ্ধি পাচ্ছে, বাট একই হারে বৃদ্ধি পাচ্ছে না। খেয়াল করে দেখো, প্রথম বিন্দুটা এখানে, দ্বিতীয় বিন্দুটা বেশ ভালোই বেড়েছে, পরেরটা আবার একটু কমেছে, অর্থাৎ কোনোটার ক্ষেত্রে বাড়ে কোনোটার ক্ষেত্রে কমে, বাট এভারেজ করলে দেখা যায় যে এক্স বাড়লে ওয়াই বাড়ে। কিন্তু দ্বিতীয় ছবিতে খেয়াল করে দেখো, এক্স এবং ওয়াই একটা সরল রেখা, এক্স এবং ওয়াই এর মানে যে পয়েন্টগুলো পাওয়া গেছে সেই পয়েন্টগুলো একটা সরল রেখায় অবস্থান করছে। তার মানে এক্স যে হারে বৃদ্ধি পাচ্ছে ওয়াই ঠিক একই হারে বৃদ্ধি পাচ্ছে। এক্স যদি 10% বাড়ে ওয়াই 10% বেড়ে যাচ্ছে, এক্স যদি 90% বাড়ে ওয়াইও 90% বেড়ে যাচ্ছে। তার মানে দ্বিতীয় চিত্রটায় সমহারে বৃদ্ধি পায়, এই জন্য দ্বিতীয় চিত্রটাও ধনাত্মক। তবে দ্বিতীয়টাকে বলবো আমরা পারফেক্ট পজিটিভ কোরিলেশন। লিখে রাখো পারফেক্ট, এটা হলো পারফেক্ট, আমরা বলি না যে পারফেক্ট জেন্টলম্যান, একেবারে কাটায় কাটায় মিলে গেলে, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এগুলো একটু শিখে রাখো, কারণ এগুলো আমাদের বিভিন্ন সময় লাগবে জীবনে। পজিটিভ কোরিলেশন, আমি সংক্ষেপে লিখলাম কোরেল, কোরেল লিখলাম। আচ্ছা, এইটা যেহেতু পজিটিভ বাট একই হারে বাড়ছে না, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে পার্শিয়াল, বা নিচেও লিখতে পারো, আমি জাস্ট পাশে লিখলাম, আমি তো যেখানে শেয়ার লিখতে পারি না আমি মুছে দিব, পার্শিয়াল পজিটিভ, কারণ পার্শিয়াল মানে আংশিক পজিটিভ, পার্শিয়াল পজিটিভ। আচ্ছা, এবার দেখো আরেকটা ছবি আঁকবো আমি। খেয়াল করে দেখো, এবার কিন্তু এক্স এর মান যত বৃদ্ধি পাচ্ছে ওয়াই এর মান তত নিচে নেমে যাচ্ছে। এক্স প্রথমে বেশি ছিল, ওয়াইও বেশি ছিল, পরে এক্স বৃদ্ধি পাচ্ছে মানে ডান দিকে যাচ্ছে, ওয়াই এর মান আস্তে আস্তে নিচের দিকে আসছে। এক্স ডান দিকে যাচ্ছে মানে বাড়ে, ওয়াই নিচের দিকে নামে মানে কমে। আর দ্বিতীয়টাতেও তাই, এক্স ডান দিকে যাচ্ছে ওয়াইও কমে যাচ্ছে। তার মানে দুইটাই নেগেটিভ, একটা বাড়লে আর একটা কমে। যেমন আমাদের বয়স যত বাড়ছে আমাদের আয়ু তত কমছে, তাই না? সাপ্লাই যত বাড়ে তোমার প্রাইস তত কমে যায়। এরকম অনেক সম্পর্ক আছে, অনেক বিষয় আছে, যে একটা বাড়লে আর একটা কমে যায়। প্রোডাকশন যত বাড়ে প্রাইস তত কমে যায়, তাই না? তো এইটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ কোরিলেশন। তো প্রথমটাকে বলবো হচ্ছে পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল নেগেটিভ, তোমরা ছবিটা এঁকে রাখো, পার্শিয়াল নেগেটিভ। আর দ্বিতীয়টাকে বলবো হলো পারফেক্ট নেগেটিভ, হলো পারফেক্ট, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আশা করি সবাই লিখে ফেলছো। আচ্ছা, তাহলে আমরা এখন কখন
ছবি তো আমার সব সময় থাকবে না, আমি তো একটু আগে বলেছি যে আমি অঙ্ক করে বের করব। তাহলে এতক্ষণ আইডিয়া যেহেতু বুঝে গেছি, এবার আমরা একটু বুঝে নিব কখন এই পারফেক্ট পজিটিভ হবে। কখন পারফেক্ট পজিটিভ হবে? যদি আমি আর এর মান যখন হবে 1, অঙ্ক করে যখন দেখবো আর এর মান 1 হয়েছে, তখন হলো পারফেক্ট পজিটিভ। আর যদি আর এর মান হয় 0 থেকে 1 এর 0-র চেয়ে বেশি, 1 এর চেয়ে কম, তাহলে হবে পারফেক্ট পার্শিয়াল পজিটিভ। আর এর মান যদি হয় -1, তাহলে হবে পারফেক্ট নেগেটিভ। আর আর এর মান যদি হয় -1 থেকে 0-র মধ্যে, তাহলে আমরা বলবো হচ্ছে পার্শিয়াল নেগেটিভ। তাহলে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট কয় রকম পেলাম? 4 ধরনের। তার মানে কোরিলেশনও 4 প্রকার পাওয়া গেল আপাতত। এর বাইরে আরো কিছু ঘটনা আছে। আচ্ছা, লবণ যদি ফ্রি দেওয়া হয় তোমাদেরকে বা আমাদেরকে, তাহলে কি আমরা লবণ বেশি করে খাবো? লবণের ভর্তা, লবণের ভাজি, লবণের টক খাবো নাকি? খাবো না। অর্থাৎ লবণ ফ্রি দিলেও কিন্তু আমরা বেশি খাবো না। তার মানে আবার লবণ দাম যদি বেড়ে যায়, তাহলেও কি আমরা খাওয়া কমাই দিব? ঠিক এমনটাও ঘটবে না। তার মানে এমন কিছু আইটেম আছে, এমন কিছু অবস্থা আছে যেখানে একটি পরিবর্তন হইলেও আর একটার কোনো পরিবর্তন হয় না। যেমন বাংলাদেশে বরাদ্দ যতই তুমি বেশি দাও, আমাদের বিল্ডিং তত বেশি উন্নত হয় না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমরা সরকার যতই বরাদ্দ বাড়াচ্ছে, কিন্তু আমাদের দুর্নীতি, আমাদের ঠিকাদার, আমাদের সরকারি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর অবস্থা এমন যে সরকার বরাদ্দ দিচ্ছে, কিন্তু আমাদের সেবা কিন্তু পাবলিকের কাছে সেই হারে পৌঁছাচ্ছে না। তার মানে এক্স যতই বৃদ্ধি করি না কেন, ওয়াই এর কোনো চেঞ্জ নেই। আবার এক্স ঠিক রাখলাম, তাও দেখা গেল যে ওয়াই কমে যাচ্ছে। তাহলে এরকম অনেক ঘটনা আছে যেগুলো তো হচ্ছে তোমার এরকম অবস্থা। এক্স এর পরিবর্তনের ফলে ওয়াই এর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। তার মানে সেক্ষেত্রে হচ্ছে আমার কোরিলেশনটা 0, আমার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ একটি চলকের পরিবর্তনের ফলে যদি অপর চলকের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে আমরা সেটাকে বলবো 0 কোরিলেশন। আমার টেস্টের ক্ষেত্রে 0 কোরিলেশন নিয়ে বেশি কথা হবে। আচ্ছা, আমি একটা কথা কিন্তু আজকের আলোচনা শুরুতে বারবার বলেছি, সেটা হলো যে কোরিলেশন বের করতে হলে ইউ মাস্ট হ্যাভ স্যাম্পল ফ্রম সেম সোর্স। একই সোর্স থেকে যদি ডাটা না আসে, তাহলে কিন্তু আমরা কোরিলেশন করতে পারি না। ধরো তিতুমির কলেজের মাঠে একদিন বিকালে তোমরা হাঁটতে গেলে, অনেকদিন পর, 1-2 বছর পর, করোনার পরে বা করোনার মাঝখানে গিয়ে দেখলা যে কিছু গরু ঘাস খাচ্ছে। তো তুমি তো কোরিলেশন শিখেছো যে আমরা হাইটের সাথে ওয়েটের সম্পর্ক। তুমি গরুগুলা দাঁড়ায় আছে, গরুর উচ্চতা মেপে ফেললা। তো গরুর উচ্চতা মেপে ফেললা, গরুর নিলাম 10টা গরু আছে, 10টা গরুর উচ্চতা নিলাম। পাশে আবার দেখলাম কিছু ছেলে পেলে ক্রিকেট খেলতেছে, ওদের আবার ওজন মেপে নিলাম। মানে আমি জানি ওজনের সাথে উচ্চতার সম্পর্ক আছে, তাহলে কি কোনো কোরিলেশন পাওয়া যাবে? না হ্যাঁ, না স্যার, পাওয়া যাবে না। এখানে গরুর সাথে ছেলেদের স্যার। আর গরুর সাথে ছেলেদের তো এটা তো মিলে না স্যার। মিলে না। কিন্তু সূত্র বুঝবে কিভাবে যে এটা গরুর ওজন? সূত্র তো আর এত কিছু বুঝে না। সূত্র তো ডাটা পাবে, সে তো অঙ্কের রেজাল্ট বের করে দিবে, একটা কিছু বের করেই দিবে সে। সূত্র তো অঙ্ক নিয়ে কাজ করে, কাজে ম্যাথমেটিক্স এখানে প্রযোজ্য না। এখানে তোমার যে অ্যানালাইসিস করবে তার বাস্তবসম্মত জ্ঞান। যাই হোক, এরকম যদি কখনো কোনো কোরিলেশন বের করেই ফেলে কেউ, সেই কোরিলেশনকে বলা হয় হচ্ছে নুইসেন্স কোরিলেশন বা ননসেন্স কোরিলেশন। এটা পরীক্ষার হলে লেখা দরকার নাই, এটা সব বইয়ের কমেন্টসে লেখা থাকে। এটা হলো ননসেন্স কোরিলেশন, যে কোরিলেশনের কোনো সেন্স নাই, কমন সেন্সের অভাব। অর্থাৎ তুমি কোরিলেশন শুধু করলেই হবে না, সেটা যদি একই সোর্স থেকে না হয়। তুমি গরুর ওজনের উচ্চতার সাথে তুমি মানুষের ওজনের রিলেশন বের করবা, ডাটা যে বসায় দিলে পরে একটা কিছু রেজাল্ট বের হয়ে যাবে, বাট এটা কোনো বাস্তবসম্মত কোরিলেশন না। এই জন্য এটাকে আমরা নুইসেন্স কোরিলেশনও বলি বা ননসেন্স কোরিলেশনও বলি। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে কোরিলেশন বের করব? ধরো যে
কয়েকটা কাপলের হাজবেন্ড এজ দেওয়া আছে আর ওয়াইফের এজ দেওয়া আছে, কি স্বামীর বয়স স্ত্রী বয়সের একটা সম্পর্ক থাকে না নাকি থাকে না? ধরলাম যে 30 বছরের হাজবেন্ড, 28 বছরের স্ত্রী, 60 বছরের হাজবেন্ড, 48 বছরের স্ত্রী, তারপরে 22 বছরের হাজবেন্ড, 22 বছরের স্ত্রী, 50 বছরের হাজবেন্ড, 45 বছরের স্ত্রী, তারপরে ধরলাম 40 বছরের হাজবেন্ড, 36 বছরের স্ত্রী। তো এই তথ্যগুলো দেওয়া আছে। এখন আমাকে প্রশ্ন করা হলো যে স্বামীর বয়সের সাথে স্ত্রী বয়সের কোনো সম্পর্ক আছে কিনা বের করো। এখানে কি কোরিলেশন থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে, কারণ আমি এক নাম্বার কাপল নাম্বার 1, কাপল নাম্বার 2, আমি একই কাপল, সেই কাপল থেকেই তো নিচ্ছি। একটা নির্দিষ্ট মানে 5টা নির্দিষ্ট কাপলের কাছ থেকেই আমি তথ্যটা নিচ্ছি। সো এখানে অবশ্যই সম্পর্ক পাওয়া যাবে। আর যদি শুধু একটা কাপলের তথ্য দেওয়া হয়, এটা কোনো পরিসংখ্যানই না। মনে রাখবো, একটা উপাত্ত কখনো কোনো পরিসংখ্যান না। পরিসংখ্যান সবসময় একের অধিক উপাত্ত নিয়ে কাজ করে। এখন আমাদের এইটা হলো হাজবেন্ড এইজ, এটাকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, এটা হলো আমার এক্স আর এটা হলো আমার ওয়াই। সো আমি কিভাবে ক্যালকুলেশন করব যে আমার আর এর মানটা কিভাবে বের করব? সবার কি তোলা হয়েছে? জি স্যার। হয়তো উপরে লিখে দিল, প্রশ্ন হয়তো একটু শিখাই, জাস্ট একটু আজকের ক্লাসে একটু অপ্রয়োজনীয় না, এগুলো আসলে লাগবে। ফাইন্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট সংক্ষেপে লিখলাম আমি, তো আমি সংক্ষেপে লিখলাম, তোমরা একটু বিস্তারিত লিখো। কোরিলেশন কোএফিসিয়েন্ট ডট ডট ডট। আচ্ছা, তাহলে আমি এখান থেকে আর বের করব। আর বের করতে হইলে আমার সূত্রটা কি লাগে? সূত্র কি? সূত্র মনে আছে? উই নো আর ইকুয়াল, আমি দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। দ্বিতীয়টা দিয়ে অঙ্ক করা সহজ। এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই আছে না? একটু আগে লেখা হয়েছে না খাতায়? লেখো, আমি আর লিখলাম না, আমি টিক চিহ্ন দিয়ে রাখলাম। লেখো দ্বিতীয় সূত্রটা, তাড়াতাড়ি লিখে ফেলো। কি করে দেন বক্সটা দেখি না। স্যার এটা কোশ্চেনটা একটু রিপিট করবেন কাইন্ডলি? বাংলায় লিখো, ফাইন্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ হাজবেন্ড এজ এন্ড ওয়াইফ এজ। Find correlation coefficient between husband age and wife's age. স্যার লিখছি। লিখেছো? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার একটু টেবিল লেখো, ক্যালকুলেশন টেবিল। এটা শেখান যখন শেষ হবে তখন তোমরা আমাকে গালি দিবা, মনে মনে হইলো, সামনে তো দিবা না। টিচারকে কি গালি দেওয়া যায় নাকি? কিন্তু অগোচরে সবাই দেয়, তাই না? সব শেখান শেষ হলে বলবো যে এই পরিশ্রমটা আপনি আমাদের কেন করাইলেন। বসাই দাও, এক্স এর 5টা মান নিচে নিচে বসাও। কি কি ছিল আমার? জোড়ায় জোড়ায় বসাও, 30, 28, 60, 48, এভাবে জোড়ায় জোড়ায় বসাও। 30, 28, 60, 48, এভাবে বসাও, 5 জোড়া মান বসাও। বসানো হয়েছে? জি
তাহলে এখান থেকে সামেশন অফ এক্স বের করতে হবে, সামেশন অফ ওয়াই বের করতে হবে, সামেশন অফ এক্স ওয়াই বের করতে হবে, সামেশন অফ এক্স স্কোয়ার বের করতে হবে, সামেশন অফ ওয়াই স্কোয়ার বের করতে হবে। তাহলে আমরা কি অঙ্ক করা শুরু করবো এখন? বের করা শুরু করে দিব গুণ করে করে। 30 কে 28 দিয়ে গুণ করলে 3 28 হয় 84, 840, এভাবে গুণ করা শুরু করব, তারপরে স্কয়ার শুরু করব। 30 কে স্কয়ার করলে হয় x স্কয়ার, করব কিনা? কি কথা বলে না কেন? স্যার আমরা কথা বল। করতেছি। ওরা বাদ দাও, থামো। ক্যালকুলেটর আছে হাতে? জি স্যার। ক্যালকুলেটর কি হাতে আছে? জি স্যার। স্ট্যাট মোডে যাও। স্ট্যাট মোডে গিয়ে লিন বা আর স্ট্যাট মোডে গিয়ে আর ইজি রেজ। আর যাদের ইএস সিরিজের তাদেরটা যেন কোথায় যাওয়া শিখেছিলাম, জোড়ায় জোড়ায় মান এন্ট্রি দেওয়া কোথায় শিখেছিলাম সেইভাবে যাও, জোড়ায় জোড়ায় 5 জোড়া মান এন্ট্রি দাও। আমার তো ধারণা অনেকের কাছে আজকে ক্যালকুলেটরই নেই। স্যার রেজের পর মোড়ে যে কোথায় যাব? রেজের পরে রেজ যে দিলে পরে কি আসে? লিন আসছে, লিন। জি জি স্যার স্যার। লিন জি দাও। স্যার। দিলাম স্যার। এবার জোড়ায় জোড়ায় মান এন্ট্রি করো। 30,28 এম প্লাস, তোমার মতো এমএস সিরিজ তাই না? জি জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে 30,28 এম প্লাস, 60,48 এম প্লাস, এইভাবে 5 জোড়া মেমোরিতে নাও ডাটা। আর যারা ইএস সিরিজ তাদেরটার ব্যাপারে তো আমি একদিন শিখাইছি। এগুলো তো অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে তো বেশি সময় নষ্ট করা যাবে না। ইএস সিরিজ ওয়ালারা কথা বলো, তোমাদেরটা কই? তোমরা করতেছো এক্স জি এবং স্যার ওয়াই ম্যাথ? করে ফেলছি। ও ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কি করেছো বলো? সামেশন অফ এক্স বের করছো, কত হয়? এখন শুধু যে শিফট দিয়ে 1 চাপলে বা শিফট দিয়ে 2 চাপলেই তো সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই। সামেশন এক্স হচ্ছে 202 ভেরি গুড। আর এই তো তুমি কি সামেশন ওয়াই তুমি ম্যানুয়ালি করো নাই তো? সামেশন ওয়াই হচ্ছে 179 179। বাকিরা মিলাও। দুই ধরনের ক্যালকুলেটর, দুইটা দল তোমাদের এখানে, মিলাও মিলে কিনা। হ্যাঁ, সামেশন অফ এক্স ওয়াই এটাও বের করে ফেলো ক্যালকুলেটর দিয়ে। গুণ করবো না আমরা, আমরা এখানে শুধু এভাবে লিখে রাখবো, লম্বাটা দাগ দিয়ে রেজাল্টটা বসাবো ক্যালকুলেটর থেকে। শুধু আমাদের এত সময় নেই তো, আমরা এত ম্যানুয়ালি কেন করব? বা কিছু দরকারই নাই, আমরা একটা দাগ দিয়ে রাখবো, কিছু দিব না, আমি খালি রেখে দিলে কোনো সমস্যা নেই। বলো বলো কত হয় তারপরে? সামেশন এক্স ওয়াই হচ্ছে 7894। তুমি কি এই ক্যালকুলেটর দিয়ে করছো তো একবারে? জি স্যার, জি স্যার। 7894। সামেশন অফ এক্স স্কয়ার একবারে বের হয়ে যাচ্ছে না সব এখন? 9084। হ্যাঁ, 9084 সামেশন এক্স স্কয়ার। 9084। তারপরেরটা 6893। 6893। ভেরি গুড। এবার তাহলে আর এর মানের সূত্রের মধ্যে মান বসায় দাও। স্যার আমরা যখন পরীক্ষার হলে করব তখন টেবিলটায় মানে ইন্ডিভিজুয়াল এক্স স্কয়ারের মানগুলো বের করব না, না টেবিল খালি না, রাখবো? খালি টেবিল খালি রাখবা। ঠিক আছে। তোমার পরীক্ষার হলে এসে প্রশ্ন, তোমার প্রশ্নের উত্তর আরো পরে দিব, আর একটু করা শেষ করো। ডাটা ক্যালকুলেটর থেকে ক্লিয়ার করো না, ডাটা রাখো, কাজ শেষ হয় নাই। আচ্ছা, এবার ম্যানুয়ালি মান বসাও। উপরে সূত্রের মধ্যে সবগুলো মান বসায় দাও, বসায় দিয়ে দেখো তো কত হয় রেজাল্ট। ওইখান থেকে একটা এক্স বার বের করে নাও। এক্স বার ইকুয়াল টু হলো সামেশন অফ এক্স বাই 5। তারপরে ওয়াই বার বের করো। ওয়াই বার ইকুয়াল টু হলো সামেশন অফ ওয়াই বাই 5
এগুলো বের করো, বের করে তারপরে এবার আর এর মানের যে সূত্রের মধ্যে বসাও, বসায় আর এর রেজাল্ট বলো একবারে কত, বসাও, বসানোর পরে একবারে আর এর রেজাল্ট বলো, দেখি কার কত হয়। এই আমার এখানে স্যার আমার হচ্ছে 0.979। 0.979। আচ্ছা, আর কারো কিছু আসে নাই? না, তোমাদের এর আগে একদিন ক্যালকুলেটর চালানোর ট্রেনিং করাইলাম। জি স্যার আমি ক্যালকুলেটর আনিকার রেজাল্টটা রাইট আছে, 0.9901, এটা রাইট। জি স্যার, এটা +1 এর মধ্যে আছে স্যার, -1 থেকে। কেন 0.9 কেউ যদি বলে যে 0.67, এটাও তো প্লাসের মধ্যে আছে, তাহলে এটা হবে না। আসলে ওরটা আমি ক্যালকুলেটরে আমি করে দেখলাম যে ওরটা রাইট আছে, একেবারে এক্সাক্ট আমার সাথে মিলে গেছে। আসলে তোমরা এই যে সূত্রের মধ্যে মান বসাইতেছো না, আমার ধারণা ছিল তোমরা আমার চেয়ে চালাক। আমি তোমাদেরকে বলছি সূত্রের মধ্যে বসাও, সূত্রের মধ্যে না বসেও তো করা যায়। ক্যালকুলেটরে এর আগে একদিন শিখাই দিচ্ছি, আর এর মান বের করা যায় ক্যালকুলেটরে ডাইরেক্ট। তুমি টেবিল করছো ভালো কথা, আমি জাস্ট ফরম্যাট, টিচারকেই তো তোমরা পাজল করে দিবা। টেবিলও করবা, সব করবা, সূত্রও বসাবা, তারপর আর মান বসানোর পরে ডাইরেক্ট রেজাল্ট লিখবে। কিসের তুমি সরল করতেছো বসে বসে? তুমি শীট যাদের কাছে ইএস সিরিজ আছে হাতে নাও তো ক্যালকুলেটরটা, ডাটা যারা এন্ট্রি করছো তারা ক্যালকুলেটর নাও, যারা ইএস সিরিজ আছে শিফট দিয়ে 1 চাপো। এবার 5 নম্বরে দেখো রেজ আছে, রেজ পেয়েছো? কেউ করেই নাই জি হয়তো। স্যার এর পরে আর আছে, আর আছে, হ্যাঁ আর আছে, আর দিয়ে ইকুয়াল টু দাও, তাহলেই তো 0.9901 চলে আসে। কিসের তুমি এত সরল অঙ্ক করবে, আর এর মানে এত কষ্ট করে বসাবা? আর যারা এমএস সিরিজ তারা শিফট দিয়ে 2 চাপো, 2 চেপে তুমি এই যে ডান দিকে অ্যারো দিয়ে দিয়ে ডাইনে যাও, দেখো আর পাওয়া যায়। স্যার পাওয়া তো গেছে। পাওয়া গেছে? জি স্যার। এতক্ষণ কষ্ট করলা কেন? আমি বোকা বানাইলাম তো তোমাদের, এটা বুঝলাম না। একটু আগে আমাকে জিজ্ঞাসা করছিল একজনে যে স্যার আমরা পরীক্ষার হলে কি এই করবো সেই করবো, আমি তখন বলতেছিলাম যে অ্যানসারটা দিব একটু পরে। তখনও তো বোঝা উচিত ছিল যে মনে হয় ডাইরেক্ট শর্টকাট মেথড আছে। আমরা আসলে পরীক্ষার হলে এই একটাও করব না, কিছুই করব না, টেবিল কিছুই করব না, আমরা ক্যালকুলেটর ডাটা এন্ট্রি করে আর এর মান বের করে ফেলব। তাহলে এখন মনে হইতে পারে স্যার তাহলে আপনি এটা শিখাইলেন কেন? শিখাইলাম হচ্ছে বাস্তব জীবনে এটা কাজে লাগবে এই কারণে শিখাইলাম, কারণ এটা না শিখে তুমি আসলে কিভাবে হয় ক্যালকুলেটর তো আসলে এই টেবিলটা করে তার মাথার ভিতরে, তোমার এটা জানতে হবে না। আমি পরীক্ষার হলে ব্যবহার করবো না সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাকে অবশ্যই মেকানিজমটা জানতে হবে। এই কারণে আমরা করলাম, কিভাবে আসলে আর এর মান বের হয় সেটা শিখলাম। ঠিক আছে, তাহলে কোরিলেশনটা কেমন এই রেজাল্ট দেখে বলতে পারবা কোরিলেশন কেমন? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ কোরিলেশন, স্বামীর বয়স বাড়লে পার্শিয়াল পজিটিভ। স্যার পার্শিয়াল, তবে এটা তো 1 এর কাছাকাছি, তাহলে লিখতে হবে ভেরি স্ট্রং, অথবা লিখতে হবে অ্যাপারেন্টলি পারফেক্ট পজিটিভ কোরিলেশন। প্রায় অ্যাপারেন্টলি মানে কি প্রায় পারফেক্ট পজিটিভ কোরিলেশন 0.99 তো। আর যদি 0.9 হইতো 91 হইতো তাহলে বলতাম যে ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন। আমার তো 0.99 মানে ইকুইভ্যালেন্ট টু 1, মানে 1 এর কাছে একেবারে 1 সুই অবস্থা, তাহলে বলবো যে অ্যাপারেন্টলি পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এটা ল্যাঙ্গুয়েজ লেখার সময় একটু ঘুরাই ফিরে আমরা লিখব। ওকে, তাহলে আমরা আর এর মান পারবো তো এখন থেকে নাকি পারবো না? কিন্তু আমরা শিখলাম, এটা তোমরা নোটও করবা, আমি আজকে যেটা করাইলাম এটা নোটও করবা, কিন্তু পরীক্ষার হলে এটা আসবে না। পরীক্ষায় যেগুলো আসবে সেই অঙ্কের মধ্যে আমার আর বের করতে হবে, এই আর আমার বের করতে হবে, আমরা এই আরটা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো, ডাটা দেওয়া থাকবে, তারপরে বলবে যে হাজবেন্ড কে বলে এই কোরিলেশন স্বামীর বয়স এবং কোরিলেশন স্ত্রী বয়সের মধ্যে
আদৌ কোনো সম্পর্ক আছে কিনা তা যাচাই করো। যাচাই করতে বলবে, আমি টেস্ট অফ হাইপোথিসিস কন্ডাক্ট করব, যেটা একটু পরে আমার আলোচনা হবে। আমি যাচাই করে আসলে জিরো কিনা আমি টেস্ট করব, বাট সেখানে আমার আর লাগবে, বাট আমি আর এরকম যদি বিশাল টেবিল দিয়ে এত কিছু করতে যাই তাহলে আমার পরীক্ষায় সময় পাবো না। আমরা ডাইরেক্ট লিখবো ফ্রম দ্য গিভেন ডাটা উই গেট আর ইকুয়াল টু এত এত, ব্র্যাকেটে প্রয়োজনে লিখে দেবে ইউজিং ক্যালকুলেটর, শেষ। 1 মিনিটের কাজ, কিন্তু আমার তো 50 মিনিট চলে গেল। এখন কি বিরক্ত লাগতেছে? সারা কথা পরিশ্রম করাইলো আমাদের। আমি তো আগেই বলছি তোমরা মনে মনে আমাকে গালি দিবা। আসলে এটা শেখার দরকার ছিল আসলে কিভাবে হয়, কারণ কোরিলেশনটা এতটাই ইম্পর্টেন্ট বিষয়। তোমাকে কখনো হয়তো তুমি সায়েন্সে পড়ো না, এই যে ইন্টারমিডিয়েটের ছোট ভাই বোন একজন আসলে একটু স্ট্যাটিস্টিক বোঝার জন্য, তখন যদি তুমি কোরিলেশনটা না বুঝাইতে পারো, বা তোমার রিসার্চ, বিশেষ করে ছোটদের কথা বাদ দাও, তোমার চাকরি জীবনে লাগবে। তোমরা হয়তো ধারণা মনে করো যে চাকরি মানে মনে হয় শুধুমাত্র ফাইলে নোট দিব, ফাইল লিখবো, চিঠি চালাচালি করবো, এগুলোই বোধ হয় চাকরি। তা না, চাকরি, সরকারি চাকরির ক্ষেত্রেও অনেক রিসার্চ হয়, সেখানেও কিন্তু তোমাকে, তুমি হয়তো অফিসের বস, মনে করো যে তুমি একেবারে বাংলাদেশের কোন একটা মন্ত্রণালয়ের সচিব হইছো। এখন সচিব হইলে তাকে সবই জানতে হয়। সচিব হয়েছে, তুমি 100 কোটি টাকা বরাদ্দ দিয়ে দিচ্ছ যে রিসার্চ হবে তোমার। তুমি মনে করো যে বাংলাদেশের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব হয়েছো, তাহলে তো তোমার লাগবে। কেন? প্রাণী সম্পদ দিয়ে যে তুমি বাজেটটা দিবা, যেটা রিসার্চের দরকার আছে, কি পরিমাণ বাজেট দরকার, সেই রিসার্চ তুমি করবা না, করবে অন্য লোক। তোমার তো 7 মাস বুঝাই দিবে তুমি যদি রিসার্চ না বুঝো। সেই কারণে দরকার। আশা করি তোমাদের এই যে এদের মধ্যে থেকেই কেউ একজন সচিব হবে ইনশাল্লাহ। তখন অবশ্য আমি থাকবো না, অসুবিধা নেই। তবু তোমরা হও, এটা চাই আর কি, মনে প্রাণে চাই। ওকে, তো আমরা এখন চলে যাই আমাদের এই যে কোরিলেশন, যে আর এর মান বের করা শিখলাম। আর যদি আমরা যাই একটা কিছু বের করি, আদৌ দুইটা চলকের মধ্যে কোরিলেশন আছে কি নাই, আসলেই কি কোরিলেশন জিরো কিনা। জিরো মানে কোনো সম্পর্ক নাই, আর মানে কোন একটা পরিবর্তন আরেকটাকে প্রভাবিত করে না। আর জিরো না হলে যদি অন্য কিছু হয় তাহলে বুঝবো প্রভাবিত করে। আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্টে 3 ধরনের টেস্ট করার প্রয়োজন হয়। কোরিলেশন টেস্টে 3 ধরনের টেস্ট প্রয়োজন হয়। যে কোরিলেশন জিরো কিনা তা টেস্ট করার প্রয়োজন হয়, কোরিলেশন তোমার কোন স্পেসিফিক ভ্যালুর সমান কিনা তা টেস্ট করার প্রয়োজন হয়, কোরিলেশন দুইটা পপুলেশনের কোরিলেশন সমান কিনা তাও টেস্ট করার প্রয়োজন হয়। তো সিঙ্গেল পপুলেশনেই 2 ধরনের টেস্ট আছে, আর সরি আর ডাবল পপুলেশনে। তো প্রথমটা যেটা, সেটা হলো, এই প্রশ্নটা আসতে পারে এইভাবে, যে এই প্রশ্নটা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, বলতে পারে টেস্ট দ্য ফলোইং হাইপোথিসিস H0 অর্থাৎ জিরো কিনা তা যাচাই করো। এটা অন্যভাবেও আসতে পারে, যে ডিসক্রাইব দ্য টেস্টিং প্রসিডিউর অফ এ কোরিলেশন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0। প্রশ্ন আসতে পারে ডিসক্রাইব দ্য টেস্টিং প্রসিডিউর অফ এ কোরিলেশন কোএফিসিয়েন্ট ইকুয়াল 0, অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্ট 0 কিনা তা যাচাই করো, অন্য কোনো মান না, 0 কিনা, হয় 0 অথবা 0 না, তাই যাচাই করতে বলছে, আর কিছু না। তাহলে এরকম প্রশ্ন যদি হয় তাহলে আমরা অ্যানসার করব এভাবে, লেট আস কনসিডার, একটু আগে যে আলোচনা করেছি তার প্রমাণ এখন পাবো। Let us consider x1, y1, x2, y2 up to xn, yn be n pairs of observation of a random sample drawn from a bivariate normal. আগের বার শুধু লিখেছিলাম from a bivariate distribution, এবার আমি লিখলাম bivariate normal, কারণ আমরা যে কোনো টেস্ট করতে গেলে আমাকে অবশ্যই নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করতে হয়। আর নরমাল ডিস্ট্রিবিউশন অনেক প্রকারের আছে। নরমাল ডিস্ট্রিবিউশন ইউনিভেরিয়েট আছে, বাইভেরিয়েট আছে, মাল্টিভেরিয়েট আছে। তো আমরা এতদিন যেগুলো করেছি সবই ছিল ইউনিভেরিয়েট, আজকে হলো বাইভেরিয়েট। নরমাল ডিস্ট্রিবিউশন যদি 2টা চলক হয় সেক্ষেত্রে সেটাকেই বলি হচ্ছে বাইভেরিয়েট নরমাল। বাইভেরিয়েট নরমাল থেকে যদি আসে এবং সেই চলক দুইটার, পপুলেশনের চলক দুইটার যদি কোরিলেশন কোএফিসিয়েন্ট হয় রো। এখন বলতে পারো স্যার আপনি শিখাইলেন আর কোরিলেশন কোএফিসিয়েন্ট, আমিও রাইট শিখাইছি, এখানেও রাইট লিখেছি। আর হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর সাম স্যাম্পলস। ধরো যে ফিজিক্স 7 কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের এইচএসসির রেজাল্টের সাথে তাদের অনার্সের রেজাল্টের কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে এইচএসসির রেজাল্ট হলো এক্স আর অনার্সের রেজাল্টকে ধরলাম ওয়াই, আর আমার পপুলেশন হচ্ছে হোল 7 কলেজের ফিজিক্সের স্টুডেন্ট, 18-19 সেশন। তোমরা 18-19 সেশন না? 18-19 সেশন। তাহলে আমি এই 18-19 সেশনের 1000 স্টুডেন্টের
হলো আমার কাছে পপুলেশন, তাদের এইচএসসি রেজাল্টের সাথে তাদের অনার্সের রেজাল্টের কোনো সম্পর্ক আছে কিনা, কোরিলেশন 0 কিনা তা যাচাই করব। তাহলে এই 1000 স্টুডেন্ট হলো পপুলেশন, তাদের যে কোরিলেশন সেইটাকে আমি ধরবো হচ্ছে রো। পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্টকে ধরতে হয় রো। এবার এই কোরিলেশনটা আদৌ আছে কিনা তা যাচাই করার জন্য আমার 1000 জনের তথ্য নেওয়ার সময়, আমি পরিসংখ্যানের লোক, আমার অত সময় নেই, আমি নিব 10 জন বা 15 জনের তথ্য। আমি 7 কলেজে 7 দুগুণে 14 জন বা 16 জন 18 জনের তথ্য আমি নিব। সেই তথ্যগুলোই হচ্ছে আমার জোড়ায় জোড়ায় নিব, জোড়ায় জোড়ায় আমি কালেক্ট করব এন সংখ্যক তথ্য, এন পেয়ার্স ডাটা নিব, আমি স্যাম্পল নিব। সেই স্যাম্পলের যে কোরিলেশন সেটাই হলো আর। আমরা এতক্ষণ যেটা শিখেছি স্যাম্পল নিয়ে শিখেছি। যাই হোক, তাহলে আমাকে টেস্ট করতে হয় অলওয়েজ, আমার হাতে থাকবে স্যাম্পল, আমি টেস্ট করব পপুলেশন সম্পর্কে আমি কথা বলবো। এই কথাটা তো আমি প্রথম ক্লাস থেকে বলতেছি, টেস্ট অফ হাইপোথিসিস মানেই আমি আমার হাতে আছে স্যাম্পল, সেটা দিয়ে আমি পপুলেশন সম্পর্কে ইনফার করব, আমি পপুলেশন সম্পর্কে ফরকাস্টিং করব, ডিসিশন দিব। সো আমার টেস্ট করতে হবে পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট রো। এটা আমার পি না, এটা তো রো, তোমরা জানো এটা ফিজিক্স এর ব্যবহার আছে। তাহলে আমি নাল হাইপোথিসিস ধরবো রো ইকুয়াল টু 0, অল্টারনেটিভ হাইপোথিসিস ধরবো রো নট ইকুয়াল টু 0। আমি টোটাল টেস্ট করে একটা প্রসিডিউর দেখাইলে চলবে যে আমি অল্টারনেটিভ ধরবো রো নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমি কোরিলেশন কোএফিসিয়েন্ট 0 কিনা তা যাচাই করতে বলছে, তাদের কোনো সম্পর্ক আছে কিনা এইচএসসি রেজাল্টের সাথে 7 কলেজের স্টুডেন্টের অনার্স রেজাল্টের সম্পর্ক আছে কিনা যাচাই করতে বলছে। অর্থাৎ যাদের এইচএসসি তে ভালো ছিল তাদের অনার্সে কি ভালোর দিকে যায় না খারাপ দিকে যায়, এদিকে আমরা দেখতে চাচ্ছি, ট্রেন্ডটা দেখতে চাচ্ছি। তাহলে আমি রো অল্টারনেটিভ হলো রো নট। তো এটার জন্য আমার টেস্ট সুইটেবল টেস্ট স্ট্যাটিস্টিক টি, দেখো টি এর কিন্তু আমরা অনেকগুলো সূত্র শিখে ফেললাম। সেই টি ইকুয়াল টু আমরা x বার মাইনাস মিউ বাই সিগমা বাই s বাই রুট n শিখেছিলাম, এটাকে আবার দুইটার জন্য আলাদা। এবার আমাদের কোরিলেশনের ক্ষেত্রে টি এর সূত্রটা হচ্ছে টি ইকুয়াল r রুট ওভার n মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস r স্কয়ার। ভেরি ইজি কথা, এইটুকুর মধ্যে আমার কার মান জানতে হবে। n কি, n হচ্ছে নাম্বার অফ পেয়ার্স, কয় জোড়া মান আছে, কয় জোড়া মান আছে, অর্থাৎ কয়জন স্টুডেন্টের কাছ থেকে আমি তথ্য নিলাম। আমি 16 জন স্টুডেন্টের কাছ থেকে তথ্য নিলাম, দুইটা করে তথ্য, প্রত্যেকের কাছ থেকে দুইটা তথ্য, এইচএসসি রেজাল্ট, অনার্সের ফার্স্ট ইয়ারের রেজাল্ট। তাহলে আমি দুইটা করে তথ্য নিচ্ছি পেয়ার, তাহলে আমার 16 জোড়া। এখন আর কি, আর হচ্ছে এই 16 জোড়া মানকে আমি সূত্র দিয়ে যে আর বের করলাম কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটা আমি টেকনিক শিখিয়ে দিলাম, আমরা ক্যালকুলেটরে করব। সেই ক্যালকুলেটর থেকে আমি আর এর মান যেটা পাবো সেটা বসাবো। এই সূত্রটা যদি এই টিটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশনকে ফলো করবে উইথ n-2 ডিগ্রিজ অফ ফ্রিডম। এর আগে আমরা শিখেছিলাম n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম, এখানে 2 ডিগ্রিজ অফ ফ্রিডম। কারণ কি, এখানে 2 হওয়ার কারণ হচ্ছে আমার এক জোড়া মান থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট, বাকিগুলো থাকবে ইন্ডিপেন্ডেন্ট। কাজেই এই এক জোড়া মানে দুইটা মান, এই কারণে বিয়োগ হবে, n-2 হবে। যাই হোক, আমার এই টি এর মধ্যে আমি বুঝে গেছি যে আর বের করতে হয়, আর এর সূত্র আমরা একটু আগে শিখে ফেলছি, এটা নিয়ে আলোচনা দরকার নাই। আর ডিসিশন রুল, টি এর জন্য যে ডিসিশন, এখানেও সেই ডিসিশন, কোনো ব্যাপার না, এগুলো আমরা জানি। হ্যাঁ, আমরা অঙ্কটা এখানে আমি দেই নেই, আমি অঙ্ক করাবো। আচ্ছা, দ্বিতীয়টা এটা আমি শীট দিয়ে দিব, কাজে খুব সংক্ষেপে, কারণ আসলে মূল আলোচনা হয়ে গেছে, তো যে কারণে আমি এতক্ষণ কথাগুলো খুব সময় নিয়ে করেছি। এখন তুমি শীটে লিখে ফেলবে, এখানে সবকিছু সবই তোমার জানা, শুধু একটা জিনিস অজানা, সেটা হলো এই সূত্রটা, এই যে এইটুকু, এটাকে রেড করে দিই। হ্যাঁ বলো স্যার। আমাদের ইলেকট্রনিক্স এর ক্লাস শুরু হয়েছে স্যার, আমাদের এখানে চলে যেতে হবে। আর 10-5 মিনিট পরে যাও অথবা চলে যাও, সমস্যা নেই, আমি শীট দিয়ে দিব। স্যার তো লিংক আমাকে ইমেইলে পাঠাইছে, আমি এখন ওইটার লিংক দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি যেতে পারো। আমি এটা আর একটা ভিডিও আমি এটা রেকর্ডও করে রাখছি, আজকে রেকর্ড দিয়ে দিব, যার ইন এডিশন হচ্ছে, যদি লাগে রেকর্ড দিব, আর ইন এডিশন আমি শীট দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমার নতুন হচ্ছে আমার টিটা কেবলমাত্র আমার শিখতে হচ্ছে, আর বাকি সব কথাবার্তা, যে ডিসিশন কেমন হবে সবই সেম। আচ্ছা, তারপরে তার প্রশ্নটা হইতে পারে এভাবে যে ডিসকাস দ্য টেস্টিং প্রসিডিউর অফ এ পপুলেশন কোএফিসিয়েন্ট ইকুয়ালস সাম স্পেসিফাইড ভ্যালু। কোনো একটা নির্দিষ্ট মানের সমান কিনা। এতক্ষণ তো নির্দিষ্ট মানটা ছিল 0, এবার 0 ছাড়া অন্য কোন একটা মান দেওয়া থাকবে, বলবে যে এই 7 কলেজের স্টুডেন্টদের ফিজিক্সের স্টুডেন্টদের এইচএসসি রেজাল্টের সাথে অনার্স রেজাল্টের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা হচ্ছে তোমার 0.7 বললাম, যে 0.72। তার মানে হলো
যে পজিটিভ কোরিলেশন আছে তবে পার্শিয়াল। বেশিরভাগেরই যাদের এইচএসসি বলো তারাই বেশিরভাগ অনার্সে গিয়ে ভালো করে। কিছু কিছু আছে উল্টা ঘটনা ঘটে, যে কিছু কিছু আছে 28% আছে খারাপ করে, আর 72% হচ্ছে যাদের আগের রেজাল্ট ব্যাকগ্রাউন্ড ভালো তারা এখানে এসেও ভালোই করে। আমি এরকম একটা রেজাল্ট দিয়ে দিলাম। তবে এরকম একটা স্পেসিফিক ভ্যালু যখন দেওয়া থাকবে সেটা টেস্ট করতে হবে, যে এই স্পেসিফিক ভ্যালুটাকে আমরা বলবো হচ্ছে রো নট। এটা আমাদের টেস্ট করতে হবে। এইগুলো সব আগের কথাবার্তা, সব x1 y1 আগের পুরনো কথাবার্তা। আমি এখানে নাল হাইপোথিসিস ধরবো রো ইকুয়াল টু রো নট। ওই যে রো নট মানে এনি স্পেসিফিক ভ্যালু, আর অল্টারনেটিভ হচ্ছে রো নট ইকুয়াল টু রো নট। ওই যে রো নটটা হইতে পারে তোমার 0.72, হইতে পারে তোমার -0.32, এরকম যে কোনো কিছু হইতে পারে। তবে সেটা অবশ্যই কোরিলেশনের যে লিমিট -1 থেকে +1 এর মধ্যে, সেটাই হবার কথা। আচ্ছা, এইখানে আমার বেশ কিছু জিনিস নতুন শিখতে হবে, কারণ এখানে আমার বেসিক্যালি আমরা জেড টেস্ট করব। এই যখন নাকি কোরিলেশন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0 তখন হচ্ছে আমার টি টেস্ট, আর যখন কোরিলেশন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু এনি স্পেসিফিক ভ্যালু তখন হয় জেড টেস্ট। তো জেড টেস্ট করতে গেলে আমাকে এই কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে ফিশারস জেড ট্রান্সফরমেশন করতে হয়। তো ফিশারস জেড ট্রান্সফরমেশনের সূত্র হচ্ছে, অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্ট আর কে জেড এ প্রকাশ করব। এটার জন্য ফিশারস এর জেড ট্রান্সফরমেশনের সূত্রটা হচ্ছে এরকম। এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, মুখস্থ সূত্রটা মুখস্থ। এখানে একটু দুই তিনটা সূত্রই আমাদের মুখস্থ লাগবে। জেড ইকুয়াল টু হাফ লগ বেস ই। খেয়াল করো ই বেস লগ, কিন্তু এটা 10 বেস দিতে হলে আবার এটাকে কনভার্ট করতে হবে। দরকার নেই, আমরা তো ক্যালকুলেটর দিয়ে করবো, কাজে আমার 10 বেস দরকার নেই, আমি ক্যালকুলেটরে ই বেস করা যায়। আচ্ছা, তাহলে এই যে জেড পাওয়া গেল, এই জেডটাই হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড হয়, যার মিন হবে তোমার, এইটা হবে আমার মিন বের করবো আমরা এই সূত্র দিয়ে। হাফ লগ মিনকে ধরলাম জেড নট ইকুয়াল টু হাফ লগ এই সূত্র। এই রো নট আমরা পাবো কোথায়? অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1/√n-3 এপিপি, মানে অ্যাপ্রক্সিমেটলি। এই দুইটা, এইটাও মুখস্থ রাখতে হবে, এইটাও মুখস্থ রাখতে হবে। এখানে বেশ কিছু সূত্র আছে একটার মধ্যেই। আন্ডার দ্য নাল হাইপোথিসিস দ্য টেস্ট স্ট্যাটিস্টিক হবে ডি। আমি এখানে জেড শব্দটা যেহেতু অনেকবার ব্যবহার হয়ে গেছে, নরমাল ডিস্ট্রিবিউশন বোঝানোর জন্য এখানে আমি ডি ব্যবহার করেছি। ডি ইকুয়াল টু ডি এর সূত্রটা হবে, এইটা লিখলেও চলবে। আর যদি মনে করো না আমি শুধু একটা শিখবো তাতেও অসুবিধা নাই। জেড মাইনাস জেড নট, এই জেড হচ্ছে যেটা আমি এখান থেকে বের করেছি, আর এই জেড নট হচ্ছে তার মিন √n-3। নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, ডিসিশন রুলস সব আগের মতোই। ওই যে জেড এর পরিবর্তে আমরা শুধু ডি লিখেছি এখানে, কারণ কি ওই জাস্ট জেডটা যেহেতু অনেকবার ব্যবহার হয়ে গেছে, এটাও নরমাল ডিস্ট্রিবিউশনের যে নিয়ম, সব নিয়ম মতোই হবে, আর কিছুই না। তারপরে হচ্ছে দুইটা পপুলেশন যদি হয় তাহলে তার কোরিলেশন কোএফিসিয়েন্ট কেমন হবে? দুইটা পপুলেশন মানে আমি বদরুন্নেসা কলেজের স্টুডেন্টদের রেজাল্ট নিলাম, ইন্টারমিডিয়েট এবং এইচএসসি এবং অনার্স, আর হচ্ছে এদিকে বাংলা কলেজের স্টুডেন্টদের রেজাল্ট নিলাম, বা সরওয়ার্দী কলেজের স্টুডেন্টদের রেজাল্ট নিলাম, এইচএসসি এবং অনার্স। তাহলে আমার পপুলেশন দুইটা, বাংলা কলেজের সরওয়ার্দী কলেজের একটা পপুলেশন, বদরুন্নেসা কলেজের আলাদা পপুলেশন। আমি এবার 7 কলেজ বলছি না, আলাদা দুইটা পপুলেশন। এবার এই দুইটা পপুলেশনের কোরিলেশন কোএফিসিয়েন্ট সমান কিনা, অর্থাৎ এদের যে হারে বৃদ্ধি পায় পরিবর্তন হয়, ওদেরও একই হারে পরিবর্তন হয় কিনা তা আমরা যাচাই করতে চাই। তাহলে আমার এখানে দুইটা রো 1 রো 2 দুইটা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের হবে পপুলেশনের জন্য। তো এই ক্ষেত্রে আমার ওই যে জেড বের করার যে সূত্র, সেই জেডের সূত্রটা ব্যবহার করবো। যেহেতু দুইটা, তাহলে জেডটা দুইবার লিখবো, একবার 1 দিয়ে লিখবো Z1, আর একবার 2 দিয়ে লিখবো Z2, আগেরটার সাথে মিল আছে। আর এখানে ডি এর জন্য একটা সূত্র মুখস্থ রাখলেই চলতেছে, আগেরটার সাথে কম, একটু সহজ আছে, একটা মুখস্থ। এটা নরমাল ডিস্ট্রিবিউশন, আর ডিসিশন রুল তো তোমরা জানোই। এটা ডি মানে কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ডি আমরা নরমাল বোঝানোর জন্য, নরমাল টেস্ট বোঝানোর জন্য আমরা জেড টেস্টও বলি, এটা ডি দিয়েও প্রকাশ করি, জেড দিয়েও প্রকাশ করা যায়, এটাকে ডি দিয়ে একই কথা, সেম। সো তোমাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা ডি দিয়ে লিখেছি এখানে, আর বাকিটা ডিসিশন রুল। তো এই হচ্ছে আমার কোরিলেশন টেস্টের বিষয়। আমি শীটটা দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর মতো এটা নোট করে ফেলবা। প্রথমটা হলো 2 তারকা চিহ্নিত করবা, দ্বিতীয়টা 3 তারকা চিহ্নিত করবা। এখান থেকে অঙ্ক আসে মাঝে মাঝে, তবে থিওরি বেশি আসে। তো কাজেই তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে।